হ্যালো গাইজ, ওয়েলকাম। এই চ্যানেলে আমরা বিভিন্ন রকমের ডিজিজ, সেই ডিজিজে কী কী সিমটমস আসতে পারে, সেই সিমটমস হলে কোন সময় ডাক্তারের সাথে কনসাল্ট করা উচিত, সেই ডিজিজের ট্রিটমেন্ট চলাকালীন তার কী কী আউটকাম আসতে পারে, মানে সেই ট্রিটমেন্ট কীভাবে হতে পারে, কী অপশানস রয়েছে, এইসব বিষয়ে এই চ্যানেলে কথা বলা হয়ে থাকে। যদি তোমরা এখনও পর্যন্ত চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে না থাকো, তাহলে কিন্তু চ্যানেলটিকে অবভিয়াসলি সাবস্ক্রাইব করে নাও। এতে কিন্তু তোমরা ডিজিজের বিভিন্ন রকমের যে আপডেটগুলো রয়েছে সেগুলো সম্বন্ধে কিন্তু তোমরা একদম ঠিকঠাক করে টাইম মতো জানতে পারবে। আজকে আমরা যে বিষয়টা নিয়ে কথা বলতে চলেছি, এটা একটা সাইকিয়াট্রিক প্রবলেম, অর্থাৎ এটা একটা মেন্টাল হেলথ ডিসঅর্ডার। সো সেই ডিসঅর্ডারটার নাম হচ্ছে স্কিজোফ্রেনিয়া। হে হোয়াটসঅ্যাপ গাইজ, তোমরা দেখছো পল মেডিকো। আজকে আমরা স্কিজোফ্রেনিয়া নিয়ে কথা বলতে চলেছি। তো স্কিজোফ্রেনিয়া এটা একটা সাইকোটিক ডিসঅর্ডার। তো সাইকোটিক ডিসঅর্ডার অর্থাৎ যে ডিসঅর্ডারে যে মানুষটার বা যে পেশেন্টের রোগটা রয়েছে, সেই পেশেন্ট কিন্তু নিজে তার মেন্টাল হেলথ যে ডিসঅর্ডার রয়েছে বা তার যে মেন্টাল হেলথ ঠিকঠাক নয় সেটা সম্বন্ধে কিন্তু সে অ্যাওয়্যার নয়। সো দ্যাটস ওয়াই এটা একটা সাইকোটিক ডিসঅর্ডার। এই ডিসঅর্ডারে বেসিক্যালি কিছু সিমটমস আসে, যেটা সম্বন্ধে আমি বলছি। আচ্ছা, ঘটনা হচ্ছে এই ডিসঅর্ডারটা কিন্তু যে কোনো বয়সে হতে পারে, বাট এটা জেনারেলি এটা হয় হচ্ছে গিয়ে লেট অ্যাডোলেসেন্স থেকে। লেট অ্যাডোলেসেন্স বলতে আমরা যেটা বুঝি সেটা হচ্ছে এই মোটামুটিভাবে 12-13 বছর বয়স থেকে 18 বছর, এই টাইম পিরিয়ডটা, এই সময়টা থেকে শুরু হয় এবং এখান থেকে শুরু হয়ে এর পরবর্তী যে কোনো বয়সে হতে পারে। বাট 12-13 বছরের আগে কিন্তু এটা খুব একটা কমন নয়। কিন্তু ঘটনা হচ্ছে এই যে ডিসঅর্ডারটা এটা হয়েছে সেটা আমরা বুঝবো কী করে? বোঝার জন্য কিছু সিমটমস আমাদেরকে জানতে হবে। এখানে যে সিমটমসগুলো আসে এই স্কিজোফ্রেনিয়াতে, সেটাকে অনেকগুলো ভাগে ডিভাইড করা হয়েছে এবং সেই ভাগগুলো হচ্ছে, ফার্স্ট অফ অল কিছু পজিটিভ সিমটমস আসে। এবার পজিটিভ সিমটমস মানে কিছু সিমটম যেগুলো মানে নর্মাল পার্সনের মধ্যে থাকে না, কিন্তু স্কিজোফ্রেনিক পেশেন্টসদের মধ্যে এগুলো থাকে, সেগুলোকে বলছে পজিটিভ সিমটমস। এবার এই পজিটিভ সিমটমসগুলো কী কী? ফার্স্ট অফ অল হচ্ছে হ্যালুসিনেশন মানে হচ্ছে একটা ভুল বিশ্বাস। মানে ধরা যাক যে স্কিজোফ্রেনিক পেশেন্ট আছে, সে চিন্তা করছে যে ঘরে একটা সাপ আছে, কিন্তু তাকে পরে দেখানো হলো যে ঘরে কোনো সাপ নেই, তখন তার ভুলটা ভেঙে গেল। এটা হচ্ছে হ্যালুসিনেশন। নেক্সট হচ্ছে ডিলিউশন মানে যেখানে একজন স্কিজোফ্রেনিক পেশেন্ট চিন্তা করছে যে ঘরে একটা সাপ আছে, তার দেখানো হলো যে ঘরে কোনো সাপ নেই, কিন্তু সে বিশ্বাস করতে চাইছে না। তার ভুল যে বিশ্বাস সেটাকে ভাঙানো যাচ্ছে না উইথ প্রুফ, তাকে বলা হচ্ছে ডিলিউশন। অ্যান্ড এর সাথে হচ্ছে কিছু মানে বিহেভিয়ারাল কিছু প্রবলেম আর কিছু স্পিচে কিছু প্রবলেম আসতে পারে। মানে এর কারণ হচ্ছে বেসিক্যালি এই পেশেন্টদের চিন্তাভাবনাতে কিছু সমস্যা থাকে। দ্যাটস ওয়াই এদের কিন্তু কথাবার্তা বা এদের যে বিহেভিয়ার মানে তাদের যে ব্যবহার, তার মধ্যেও কিছু প্রবলেম দেখা যেতে পারে। এগুলো হচ্ছে পজিটিভ এক্সট্রা সিমটমস, নর্মাল পার্সনের থেকে বেশি। এবারে আসছে কিছু নেগেটিভ সিমটমস অর্থাৎ যেগুলো আমাদের মধ্যে রয়েছে বা সাধারণ যারা নর্মাল পার্সন তাদের মধ্যে রয়েছে, কিন্তু এই স্কিজোফ্রেনিক পেশেন্টসদের মধ্যে সেগুলো থাকে না। যেমন ধরা যাক মানে যখন একজন স্কিজোফ্রেনিক পেশেন্ট মানে সোশ্যাল যে এনভায়রনমেন্ট তার মধ্যে কিন্তু খুব ভালোভাবে মানিয়ে নিতে পারে না, তারা কিন্তু সোশ্যালি আইসোলেটেড থাকে, তাদের সোশ্যাল ইন্টারাকশনসটা একটু কম হয়, এদের কাজ করার টেন্ডেন্সি বা এরা যে কাজ করবে সেই জিনিসটা কিন্তু জেনারেলি একটু কম হয়ে থাকে। এছাড়া এদের মধ্যে একটা জিনিস দেখতে পাওয়া যায়, যেটা আমি এখানে অবভিয়াসলি মেনশন করতে চাইবো, সেটা কি না, যে এই যে স্কিজোফ্রেনিক যে পেশেন্ট রয়েছে এদের মধ্যে একটা অ্যানহেডোনিয়া থাকে। এবার অ্যানহেডোনিয়া জিনিসটা কি? জিনিসটা হচ্ছে যে ধরা যাক আমরা কোনো একটা কাজ করে খুব আনন্দ ঠিক নয়, প্লেজার পাচ্ছি, কিন্তু এদের কাছে এই জিনিসটার কোনো মানে ভ্যালু নেই। এদের মনের মধ্যে কিন্তু এটা কোনো এফেক্ট করবে না, কোনো প্লেজার তারা পাচ্ছে না, এদের মানে মনের মধ্যে কোনো ইমোশনস থাকবে না। এবার ইমোশনস থাকবে না মানে দুঃখ, রাগ, ভয় বা মানে হাসি, কান্না, আনন্দ, এই জিনিসগুলোর যে ফিলিংস এগুলো কিন্তু এদের মধ্যে খুব একটা থাকে না। সো এর ফলে কি হয় যে এদের যে সোশ্যাল যে ইন্টারাকশান, লোকের সাথে যে মেলামেশা, সেটা কিন্তু এরা ঠিকঠাক করে করতে পারে না। মানে অনেকটা বলা যেতে পারে যে এক ঘরে টাইপের এরা হয়ে যায়। মানে এদের মেন্টাল কন্ডিশন এদেরকে কিন্তু সোশ্যাল এনভায়রনমেন্টে ভালো করে ঠিকঠাক করে মিশতে দেয় না।
এই যে সিচুয়েশানটা, এরপরে আরও কিছু জিনিস থাকে এই পেশেন্টদের মধ্যে, লাইক এদের কনসেন্ট্রেশন কিন্তু খুব একটা ভালো হয় না, মানে এরা খুব ভালো করে কোনো জিনিসে কনসেন্ট্রেট করতে পারে না। এছাড়া এদের মানে কোনো একটা কাজ করে সেটাকে মনে রাখা, এই জিনিসটাও খুব একটা এদের মধ্যে দেখতে পাওয়া যায় না। এরা খুব মানে নিজেদের মধ্যেই থাকতে চায়, নিজেদেরকে মানে নিজেদের ভেতরে অন্য কোনো জিনিসের ইনপুট নিতে চায় না, মানে নিজেদের মনের মধ্যে কোনো কিছু বাইরে থেকে ইনপুট এদের মধ্যে খুব একটা এফেক্ট করতে পারে না। তো এই হচ্ছে বেসিক্যালি এদের এই পেশেন্টদের ক্যারেক্টারিস্টিক বা এদের সিমটমস। আচ্ছা, এবার আমরা স্কিজোফ্রেনিয়া হয়েছে বুঝবো কী করে? ঘটনা হচ্ছে স্কিজোফ্রেনিয়া জিনিসটা অনেকেই, মানে আমি যে সিমটমসগুলোর কথা বললাম সেগুলো অনেকেই কিন্তু মানে মেন্টাল ডিসঅর্ডার হিসাবে চিন্তা করবে না, মানে যেগুলো নেগেটিভ সিমটমসের কথা বেসিক্যালি আমি বললাম, পজিটিভগুলো নয়, মানে ভুল জিনিস চিন্তা করছে সেটা অনেকে বুঝতে পারবে যে না এটা একটা কোনো একটা রোগের সিমটম, কিন্তু যেগুলো নেগেটিভ সিমটম সেগুলোর কথা কিন্তু কেউ অ্যাট ফার্স্ট চিন্তা করবে না, যে সোশ্যাল ইন্টারাকশান, মানে লোকের সাথে ভালো করে মিশতে চায় না, সামটাইমস হচ্ছে সে কোনো কাজ করতে এক্সাইটেড নয়, সে কোনো জায়গায় কথা বলতে এক্সাইটেড নয়, তার মধ্যে রাগ, দুঃখ, ভয়, মানে আনন্দ, এই জিনিসগুলো নেই। কোনো একটা জিনিস যেটা আমরা করে খুব মনে শান্তি পাই বা মনে একটা প্লেজার আসে, সেই জিনিসটাতে তার কোনো এফেক্ট নেই। এই জিনিসগুলো কিন্তু এই পেশেন্টদের মধ্যে দেখতে পাওয়া যায় না। সুতরাং এই যে নেগেটিভ সিমটমসগুলো আমি বললাম সেইগুলো কিন্তু এখানে পেশেন্টের যেহেতু নেই, তো সেই কারণে কিন্তু আমরা সেটাকে মানে কেউ বুঝতে পারে না যে এটা কিন্তু একটা মেন্টাল ডিসঅর্ডার, এটা কিন্তু একটা সাইকোটিক ডিসঅর্ডার, এটা কিন্তু একটা মানে ইলনেস যেটাকে ট্রিট করা যায়। সো দ্যাটস ওয়াই এই জিনিসটা কিন্তু সহজে মানে আমরা কেউ জিনিসটাকে নিয়ে মানে ডাক্তারের কাছে মানে লোকে বুঝতেই পারছে না জিনিসটার জন্য অ্যাকচুয়ালি ট্রিটমেন্ট দরকার। তো এবার ঘটনা হচ্ছে যে এটা বুঝবো কী করে যে একটা পেশেন্টের এই জিনিসগুলো আছে কি নেই। তো এবার যদি আমরা এই যে সিমটমসগুলো আমি বললাম, অর্থাৎ হ্যালুসিনেশনস, ডিলিউশনস, ডিসঅর্গানাইজড স্পিচ, অর্থাৎ সে ভুলভাল কিছু একটা বলছে, ডিসঅর্গানাইজড ওয়ার্ক বা বিহেভিয়ার, আর নেগেটিভ সিমটমস মানে যেগুলো আর কি আমাদের থাকার কথা কিন্তু এদের নেই, এই জিনিসগুলোর মধ্যে যদি এই যে 5টা বললাম এর মধ্যে থেকে যদি যে কোনো দুটো বা তার বেশি যদি থাকে একটা পেশেন্টের মধ্যে, কতদিন থাকতে হবে না, টোটাল 6 মাস ধরে থাকতে হবে বা তার বেশি সময় ধরে থাকতে হবে, এবং এই 6 মাসের মধ্যে প্রতি মাসে যেন একটা কনসিডারেবল টাইম পিরিয়ডের জন্য থাকে, মানে যদি 1 মাসে যদি 30 দিন ধরি আমি, তাহলে 30 দিনের মধ্যে যেন 25-26 দিন যেন এই সিমটমসগুলো রয়েছে এবং এই ঘটনাটা টোটাল 6 মাস ধরে চলছে, তাহলে সেটাকে আমরা বলবো যে স্কিজোফ্রেনিয়া হয়েছে। এই জিনিসটা আমি এই কারণে বললাম কারণ নেগেটিভ সিমটমসগুলো অনেক সময় পেশেন্টদের মধ্যে থাকে এবং সেই নেগেটিভ সিমটমসগুলোই কিন্তু মানে অ্যাকচুয়ালি খুব বাজে, মানে যদি আমরা পুরো প্রগনোসিসের দিকে দেখি তাহলে শুধুমাত্র নেগেটিভ সিমটমস থাকা কিন্তু খুব বাজে, মানে পজিটিভ সিমটমসগুলো থাকাটা কিন্তু একদিক থেকে খুব ভালো প্রগনোসিসের দিকে নিয়ে যায়। নেক্সট আসছি আমরা যে এই যে ডিজিজটা আমরা যেটা বললাম এখানে, এটার কিছু টাইপস রয়েছে। টাইপসের মধ্যে সবার ফার্স্টে আমরা আসছি একদম সিম্পল স্কিজোফ্রেনিয়া। সিম্পল স্কিজোফ্রেনিয়াতে শুধুমাত্র নেগেটিভ সিমটমস থাকে এবং এটার প্রগনোসিস একেবারে বাজে। এবং নেক্সট হচ্ছে প্যারানয়েড স্কিজোফ্রেনিয়া। প্যারানয়েড স্কিজোফ্রেনিয়া বেসিক্যালি ফিমেলদের মধ্যে বেশি দেখতে পাওয়া যায়, একটু বেশি বয়সের পেশেন্টদের মধ্যে দেখতে পাওয়া যায়, অর্থাৎ যেখানে পেশেন্টদের বয়স 45 ইয়ার্সের বেশি সেখানে দেখতে পাওয়া যায়। এটা মোটামুটি ফেয়ারলি গুড প্রগনোসিস দেয়, পার্সোনালিটিতে খুব একটা চেঞ্জ আসে না। এরপরে হচ্ছে হেবেফ্রেনিক স্কিজোফ্রেনিয়া, যেটাকে আমরা বলছি ডিসঅর্গানাইজ স্কিজোফ্রেনিয়া। তো এই যে হেবেফ্রেনিক স্কিজোফ্রেনিয়া, এটাতে অ্যাকচুয়ালি পেশেন্টের থটটাই গুলিয়ে গেছে, তো তার ফলে কিন্তু পেশেন্টরা অ্যাকচুয়ালি মানে কথাবার্তা বা তার বিহেভিয়ারটা কিন্তু ঠিক নেই, একটুখানি ডিসঅর্গানাইজড। এবার ঘটনা হচ্ছে এই যে হেবেফ্রেনিক স্কিজোফ্রেনিয়াটা হচ্ছে এটা কিন্তু বেসিক্যালি কম বয়সে, মানে 18 বছর, 19 বছর বা 16 বছর, 17 বছর এই বয়সটার পেশেন্টদের মধ্যে বেশি দেখতে পাওয়া যায়। এবং এই বয়সের পেশেন্টের মধ্যে যেহেতু এটা বেশি দেখতে পাওয়া যাচ্ছে সেই কারণে কিন্তু এটার আউটকাম মানে জেনারেলি একটু বাজে হয়, কারণ আমি আগেই মেনশন করেছি যে কম বয়সে শুরু হলে সেটা খুব একটা ভালো প্রগনোসিস দেয় না। এখানে পেশেন্টদের হচ্ছে মানে এই 17-18 বছরের বাচ্চাদের ক্ষেত্রে, এবং এটা ছেলেদের বেশি হয়, বাচ্চাদের ক্ষেত্রে যদি মানে এদের মানে এটাতে সিমটমসটা কেমন থাকে, সিমটমসের মধ্যে বেসিক্যালি এরা যেমন বললাম যে নেগেটিভ সিমটমস সেগুলো তো আছেই, তার সাথে সাথে মানে ইররেশনাল একটা লাফ, মানে হঠাৎ করেই হেসে উঠলো, যেমন হচ্ছে গ্লিমসিং মানে হচ্ছে যে সিলি স্মাইল, মিরর গেজিং বা হচ্ছে মানে আয়নার দিকে তাকিয়ে থাকা মানে একটা, তারপরে হচ্ছে
মানে ইনঅ্যাপ্রোপ্রিয়েট স্মাইল আগেই বললাম, এছাড়া হচ্ছে মানে একটা হেসে ফেলছে কিন্তু মানে কেমন একটা হাসিটা যেন একটু অদ্ভুত টাইপের। তো এরকম কিছু সিমটমস এদের মধ্যে দেখতে পাওয়া যায়। এটার প্রগনোসিস খুব একটা ভালো হয় না। আচ্ছা, এরপরে আসছে আনডায়াগনোজড স্কিজোফ্রেনিয়া, যেখানে কিন্তু আমরা এটাকে ডিভাইড করতে পারছি না যে সেটা কোন ক্যাটাগরির মধ্যে পড়ছে। অ্যান্ড আর একটা ফাইনালি থাকে, এছাড়া হচ্ছে গিয়ে আমরা পাচ্ছি ক্যাটাটোনিক স্কিজোফ্রেনিয়া। ক্যাটাটোনিক স্কিজোফ্রেনিয়া জিনিসটা বুঝতে গেলে আমাদেরকে একটা সেপারেট ভিডিওতে বুঝতে হবে, বাট এখানে সিম্পলি বলছি যে পেশেন্টের কিছু মানে মুভমেন্ট রিলেটেড কিছু প্রবলেম আছে, অর্থাৎ যেখানে পেশেন্টের যে শরীরে যে মুভমেন্ট মানে হাত পা যে নাড়ানো, ঠিক আছে, সেটা নেই, প্লাস পেশেন্ট খুব একটা কথাও বলছে না, কিন্তু পেশেন্ট জেগে আছে। জেনারেলি কোমা কন্ডিশনে এটা হয়, কিন্তু পেশেন্ট জেগে আছে, তা সত্ত্বেও সে কথা বলছে না বা তার মুভমেন্টে খুব একটা কিছু নেই। তো সেই জন্য এটাকে বলা হচ্ছে ক্যাটাটোনিক স্কিজোফ্রেনিয়া। আচ্ছা, এরপরে আমি আসছি যেটাতে, সেটা হচ্ছে যে এই স্কিজোফ্রেনিয়ার কিছু প্রগনোস্টিক ফ্যাক্টর, মানে কোন ক্ষেত্রে এই স্কিজোফ্রেনিয়া রোগটা ভালোভাবে ট্রিটমেন্ট করা সম্ভব অ্যান্ড অল। তো স্কিজোফ্রেনিয়ার প্রগনোস্টিক ফ্যাক্টর দেখলে আমাদেরকে ফার্স্ট অফ অল যেটা দেখতে হবে সেটা হচ্ছে যে একটা স্কিজোফ্রেনিক পেশেন্টের ক্ষেত্রে বয়সটা, তার যদি কম বয়সে স্কিজোফ্রেনিয়াটা শুরু হয় এবং সেটা যদি খুব আস্তে আস্তে শুরু হয়, মানে খুব ধীরে ধীরে, হঠাৎ করে সিমটমসগুলো আসেনি, খুব ধীরে ধীরে এসেছে, তাহলে সেই ক্ষেত্রে কিন্তু স্কিজোফ্রেনিয়া খুব বাজে প্রগনোসিস দেয়। সেকেন্ড, যদি স্কিজোফ্রেনিয়াতে সিমটমস থাকে, মানে পজিটিভ সিমটমস লাইক হ্যালুসিনেশন, ডিলিউশন, যেগুলো আগে মেনশন করলাম, তাহলে সেগুলো থাকলে কিন্তু প্রগনোসিস খুব বেটার হয়। নেক্সট হচ্ছে ফ্যামিলি হিস্ট্রি। ফ্যামিলি হিস্ট্রিতে যদি আমরা দেখি, তাহলে যদি আগে ফ্যামিলি মেম্বারদের মধ্যে যদি স্কিজোফ্রেনিয়া থাকে, তাহলে সেটা কিন্তু বাজে মানে বেসিক্যালি আউটকাম দেবে। কিন্তু যদি ফ্যামিলি হিস্ট্রির মধ্যে যদি কারো ম্যানিয়া টাইপের এপিসোড থাকে, ম্যানিয়া মিনস হচ্ছে যেখানে পেশেন্টের বেশি মানে খুব একটা লম্বা টাইম পিরিয়ড ধরে 7 থেকে 10 দিন ধরে পেশেন্টের খুব মানে হ্যাপিনেস রয়েছে, মানে খুব মুড আপ হয়ে রয়েছে, ঠিক আছে, সেই ক্ষেত্রে এটাকে বলছে ম্যানিক এপিসোড এবং বা ম্যানিয়া টাইপের। তো সেই ক্ষেত্রে কিন্তু যদি এরকম কোনো হিস্ট্রি থাকে ফ্যামিলিতে, তাহলে সেখানে কিন্তু স্কিজোফ্রেনিয়া একটা বেটার আউটকাম দেবে। এরপরে আসছি নেক্সট যেটা, সেটা হচ্ছে জেন্ডারের দিক থেকে দেখলে মেল যদি যে আছে যারা, মানে যদি ছেলেদের মধ্যে স্কিজোফ্রেনিয়া হয়, তাহলে তার আউটকাম কিন্তু রিলেটিভলি বাজে হয় দেন মেয়েদের তুলনায়। তো এই গেল হচ্ছে মোটামুটিভাবে প্রগনোস্টিক ফ্যাক্টরস, মানে এই জিনিসগুলো বলে এর আউটকাম বেটার হবে সেটা ভাবা যেতে পারে। নেক্সট হচ্ছে ট্রিটমেন্টের মধ্যে বেসিক্যালি ট্রায়াল অ্যান্ড এরর ট্রিটমেন্ট রয়েছে। যদি আমরা মেডিসিনের কথা বলি, তাহলে সেখানে কিন্তু ট্রায়াল অ্যান্ড এরর ট্রিটমেন্টে চলছে এখনও, মানে কোনটা দিলে বেটার টলারেটেড পেশেন্ট, কোনটা দিলে পেশেন্টের ভালো করে পেশেন্ট নিতে পারছে, পেশেন্টের কোন দামটা পেশেন্ট অ্যাফোর্ড করতে পারছে, কস্ট এফেক্টিভ কোনটা পেশেন্টের কাছে, এইসব জিনিস নিয়ে বেসিক্যালি সেখান থেকে ফার্মাকোলজিক্যাল ট্রিটমেন্ট আসে। তবে যেটা ইম্পর্টেন্ট সেটা হচ্ছে এর সাথে সাথে নন ফার্মাকোলজিক্যাল ট্রিটমেন্টও আছে, যেটা পেশেন্টকে লাইফে বাঁচতে হেল্প করে। এখানে 3টে টাইপের ট্রিটমেন্ট হয়। একটা হচ্ছে পেশেন্টের সাথে কিছু কগনিটিভ থেরাপি, মানে কিছু কগনিটিভ বিহেভিয়ারাল থেরাপি করা হয়। নেক্সট হচ্ছে পেশেন্টের যে বাড়ির লোক, মানে ফ্যামিলি মেম্বার্স, তাদেরকে শেখানো হয় যে কী করে পেশেন্টের সাথে ব্যবহার করতে হবে, পেশেন্টের সাথে কী করে ভালো সম্পর্ক বানাতে হবে। অ্যান্ড ফাইনাল হচ্ছে কিছু ইনস্টিটিউশনস আছে বা কিছু অর্গানাইজেশনস আছে যারা পেশেন্টকে কিন্তু বেসিক্যালি লাইফে বাঁচতে, সোশ্যাল ইন্টারাকশনস করতে এবং কোনো জায়গায় জব পেতে এবং সেই চাকরিটাকে মেনটেন করতে কিন্তু খুব হেল্প করে। সো দ্যাটস ওয়াই কিন্তু এই ট্রিটমেন্টটা ভীষণ ইম্পর্টেন্ট। সো আই হোপ তোমাদের এই ভিডিওটা ভালো লেগেছে, তোমরা একটা নতুন জিনিস সম্বন্ধে জানতে পেরেছো। যদি তোমাদের এরকম ভিডিও আরও দেখতে চাও, তাহলে তোমরা কিন্তু চ্যানেলটিকে অবভিয়াসলি সাবস্ক্রাইব করতে পারো, আর তার সাথে বেল আইকনটাকে ক্লিক করে দেবে। এতে কিন্তু তোমরা আমার চ্যানেলের নোটিফিকেশান একদম টাইম মতো পেয়ে যাবে। আর এর সাথে আর একটা জিনিস সেটা হচ্ছে যে তোমরা কিন্তু অবভিয়াসলি এই যে ভিডিওটা দেখলে এটাকে লাইক করতে ভুলবে না, আর ভিডিওটিকে তোমরা কিন্তু শেয়ার করে দাও। আর অবভিয়াসলি তোমরা কিন্তু আমাকে নিচে কমেন্ট করে জানাবে যে তোমাদের এই ভিডিওটা কেমন লাগলো আর তোমরা নতুন কী টপিক সম্বন্ধে দেখতে চাইছো। তোমাদের সাথে দেখা হচ্ছে পরের ভিডিওতে। আজকের মতো বাই বাই।